আয়নাঘরের ব্যাপারে আপনাদের কিছু তথ্য শেয়ার করতে চাই। টিএফআই সেল নামে যে আয়নাঘরটি আছে ঢাকায়, বাংলাদেশে আপনাদের শুধু ঢাকা নিয়ে ভাববেন না, প্রত্যেকটা জায়গায় জেলায় এই ধরনের আয়নাঘরের সন্ধান আমরা পেয়েছি। সেই টিএফআই সেলে একজন ব্যক্তির কথা বলবো, যিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, একজন ব্যারিস্টার। তাকে 8.5 বছর বন্দি করে রাখা হয়েছিল একটা রুমে। দিন রাত 24 ঘন্টা তাকে চোখ বন্ধ করে বেঁধে রাখা হতো। দিনের বেলায় সামনে হাত করা পরিয়ে রাখা হতো, রাতের বেলা ঘুমের সময় তাকে পেছনে হাত করা পরিয়ে রাখা হতো। এইভাবে আলো বাতাসহীন একটা রুমে, যে রুমের কোনো ভেন্টিলেশন নেই, কোনো ফ্যান নাই, কোনো লাইট ছিল না। পরবর্তীতে তাকে একটা লাইট দেওয়া হয় এজন্য যে রাতের বেলায় সে কী করছে এটা মনিটর করার জন্য বাইরের থেকে একটা ছোট্ট ছিদ্র ছিল, সেটা দিয়ে তাকে যাতে বোঝা যায় সেটার জন্য একটা লাইট লাগানো হয়েছিল। আপনি কল্পনা করেন এরকম একটা রুমে যদি 8.5 বছর আপনাকে বন্দি রাখা হয়, আপনি বেঁচে থাকবেন? এর মধ্যে সে অসুস্থ হয়েছে, সার্জারির প্রয়োজন হয়েছে। ওই রুমেই তাকে কোন ধরনের ডাক্তার এনেছে জানি না, সেখানে ডেকেই তাকে সার্জারি করা হয়েছে। পাশের রুমগুলোতে ছিল টর্চার সেল, সারা রাত ধরে পৈশাচিক টর্চার করা হতো। সেই টর্চারের মাত্রা ছিল যে তাদেরকে পায়ে হাত পা বেঁধে উল্টো করে ঝুলানো হতো, যৌনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হতো, দেয়ালে বিভৎস ছবি টানিয়ে রেখে দেখানো হতো তো তোর অবস্থা এরকম হবে। একটা ছেলের খবর আমরা পেয়েছি যাকে এত নির্যাতন করা হয়েছিল সারা শরীর পচে গিয়েছিল। পাশের রুমের বন্দিরা বলতো যে এখানে অনেক দুর্গন্ধ হয়, কেন? তো তখন এয়ার ফ্রেশনার দিয়ে বারবার ফ্রেশ করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে জানা গেছে যে বন্দি ফিরে এসেছে, সে বলেছে তাকে এত নির্যাতন করা হয়েছিল, ঘা হয়ে গিয়েছিল, তার ঘায়ের দুর্গন্ধে পুরো সেলের মধ্যে বাকিরা এই দুর্গন্ধটা টের পেত। তারপরে একদিন সে মারা যায়। পাশের সেলে নির্যাতন করতে করতে মানুষ যখন মারা গিয়েছে, অন্য পাশের রুমের বন্দীদেরকে ডেকে নিয়ে ওই রুমের লাইট অফ করে, লাইট তো অফই থাকে, ডেড বডির উপর দিয়ে হাঁটানো হতো এবং বলা হতো টের পাস কিছু, তোর অবস্থা এরকম হবে, যা বলবো তা করবি। এইটা ছিল আয়নাঘরের চিত্র। আয়নাঘরের 3 ফিট বাই 6 ফিট সেলের মধ্যে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের সাংবাদিককে নিয়ে আমি প্রবেশ করে আমি বললাম, তুমি এখানে 2 মিনিট দরজা বন্ধ করে থাকো, কারণ কোনো ভেন্টিলেশন নাই, একটা স্টিলের দরজা আছে, সেখানে ছোট্ট একটা ছিদ্র আছে, ওইটা আবার মুরগির খোপের মতো বন্ধ করে দেওয়া যায়। ওকে বন্ধ করে দিয়ে ক্যামেরা নিয়ে বললাম তুমি থাকো 2টা মিনিট। 10 মিনিটের কথা বলেছিলাম, 1.5 মিনিটের মাথায় সে হাঁপাতে হাঁপাতে বের হয়ে এসে বলল, সো ক্লাস্ট্রোফোবিক, ইটস ইম্পসিবল টু স্টে হিয়ার ইন। এগুলো গোটা দুনিয়ার কাছে মানুষ বন্দিত্ব থেকে ফিরে এসে অনেকে বলেছে, মানুষ বিশ্বাস করতে চায়নি। আমরা যখন এগুলো উদ্ঘাটন করতে শুরু করলাম, প্রধান উপদেষ্টা দেখতে গেলেন, গোটা দুনিয়ার গণমাধ্যমে এগুলো আসতে শুরু করলো, জাতি বুঝতে পারলো যে আসলে কি আচরণ করা হয়েছে। 15 বছরে শাসনের নামে বাংলাদেশে কি পৈশাচিকতার স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। এই আয়না ঘরের বাংলাদেশকে আর ফিরে যেতে দেয়া যাবে না। আমরা যদি সেটা ফিরে যেতে অ্যালাউ করি, তাহলে আমাদের শহীদ সন্তানদের রক্তের সাথে বেইমানি করা হবে, আমাদের আবু সাইদ মুগ্ধের রক্তের সাথে বেইমানি করা হবে। আমরা আমাদের সন্তানদেরকে নিরাপদ ভবিষ্যৎ তাদের জন্য রেখে যেতে চাই। যে বাংলাদেশে আমাদের সন্তানেরা নিরাপদ বোধ না করে তাদের মেধা থাকার কারণে ইউরোপ আমেরিকায় গিয়ে পড়াশোনা করার নামে চলে গিয়ে সেখানে সেটেল করা, আর কখনো বাংলাদেশে ফেরত আসতে না চাওয়ার যে কালচার বাংলাদেশে হয়ে গেছে, আমরা বাংলাদেশকে সেই দিন থেকে মুক্ত করে আনতে চাই। আমাদের সন্তানেরা যেন নির্বিঘ্নে বাংলাদেশকে তার পরবর্তী গন্তব্য ভাবতে পারে, তারা যেন বুঝতে পারে তাদের মেধা এবং যোগ্যতার মূল্যায়ন এই রাষ্ট্রে হবে যেই রাষ্ট্র তাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়ে স্বাধীন করেছিল, তাদের সহকর্মীরা দ্বিতীয়বার এটাকে স্বাধীন করেছে। এই রাষ্ট্রকে আবার সেই পর্যায়ে নিয়ে আসা যাবে না যেদিন বাংলাদেশের ভিন্ন মত পোষণকারী মানুষদেরকে দেশ ছেড়ে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে হবে।